আসসালামু আলাইকুম সবাইকে। জাতীয় স্বাধীন তদন্ত কমিশন অন্তর্বর্তী সরকারের আমলে পিলখানা নিয়ে যেই তদন্ত রিপোর্টটি দিয়েছিল সেটার ভিত্তিতে এটা আমার তৃতীয় এপিসোড। ভেবেছিলাম আজকের এপিসোড দিয়েই এই তদন্ত রিপোর্টের উপরে আমরা যা বলতে চাচ্ছি বা যা দেখাতে চাচ্ছি সেটার ইতি টানবো। কিন্তু যতই এই তদন্ত রিপোর্ট পড়ি ততই মনে হয় যে প্যান্ডোরার বক্সটা ওপেন হয়ে যায়। এত কিছু এটার মধ্যে ইনভলভড, এটার এত দিক আছে যেগুলো না বললে বা যেগুলো নিয়ে কথা না বললেই নয়। অনেক বছর পর বাংলাদেশে একটা নতুন নির্বাচিত সরকার এসছে। 16-17 বছর আমরা স্বৈরাচারী সরকারের আমলে ছিলাম, হাসিনা সরকারের আমলে ছিলাম। পিলখানা নিয়ে আমরা কথা বলতে পারি নাই, পিলখানা নিয়ে আমরা সঠিক তদন্ত করতে পারি নাই। এই রিপোর্টটা যখন বের হলো, অত্যন্ত দুঃখজনক, ন্যাক্কারজনক যে ব্যাপারটি সেটি হচ্ছে বাংলাদেশের যে ট্রেডিশনাল মিডিয়া বা আমাদের যে মিডিয়া বলতে আমরা যে ইন্ডাস্ট্রিকে বলি, তারা এটাকে নিয়ে তেমন কেউই কিছু করলো না। হ্যাঁ, কিছু পোর্টাল দেখলাম রিপোর্টটার সামারি করে 3 থেকে 5 মিনিটের 2-1টা ভিডিও বানিয়েছে। কিন্তু বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী, মুক্তিযুদ্ধ পরবর্তী সবচেয়ে বড় হত্যাকাণ্ড, যেটা নিজের মাটিতে নিজের মানুষকে মারল, নিজের দেশের সেনাবাহিনীর অফিসাররা 57 জন অফিসার মারা গেল, এটা নিয়ে যে ধরনের অনুসন্ধান, যে ধরনের রিপোর্টিং হওয়া দরকার ছিল বা যে ধরনের রিপোর্টিং বা অনুসন্ধান আমরা আশা করেছিলাম, আমরা সেটা দেখি নাই। একজন মিডিয়া কর্মী হিসেবে আমি লজ্জিত। আজকে অন এয়ারে বলি, আই হেট বাংলাদেশ মিডিয়া। আমি বাংলাদেশ মিডিয়ার মানুষের যারা আমরা এখানে কাজ করি, সেটা টেলিভিশনে হোক, চলচ্চিত্রে হোক, এই যে আমাদের মেরুদণ্ডটা বাঁকা হয়ে গেছে, আমাদের এথিক্স, আমাদের আদর্শ যেখানে দুমড়ে মুচড়ে গেছে, চাটুকারিতা, দালালি, ভয়, এগুলোকে সাথে নিয়ে বাঁচতে আমরা যে আমাদের মনুষ্যত্বই আজ বিকলিত হয়ে গেছে, এটার জন্য আই ফিল অ্যাশেমড অ্যান্ড আই হেট বাংলাদেশ মিডিয়া। এই পিলখানা হত্যাকাণ্ডের সঠিক অনুসন্ধান এবং এর বিচার যদি আমরা না করতে পারি, এই ধরনের ঘটনা বাংলাদেশে আবার ঘটবে। বর্তমান সরকার এই যে চলমান সংসদে জুলাই সনদের যেগুলা কোর ভিত্তিস্তম্ভ, মানবাধিকার কমিশন বা মানবাধিকার অধ্যাদেশকে আইনে নিয়ে আসা, গুম কমিশন বা গুম কমিশন অধ্যাদেশকে আইনে নিয়ে আসা, বিচার বিভাগকে আলাদা করা, এগুলো যদি আমরা না করতে পারি, আবারও আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজনীতিকরণ হবে এবং আমাদের অফিসাররা আবারও এই ধরনের অন্ধকার পথে হাঁটা শুরু করবে। তাদের হাত আবারও রক্তে রঞ্জিত হবে, তাদেরকে ব্যবহার করে আবারও এই ধরনের দুর্ঘটনা, হত্যাকাণ্ড বাংলাদেশের মাটিতে হবে। তাই আপনাদেরকে বলবো, যদি সত্যিকারের একটা নতুন বাংলাদেশ দেখতে চান, বিচার বিভাগকে আলাদা করুন, একটা স্বাধীন মানবাধিকার কমিশন করুন, বাংলাদেশে যাতে আর কেউ কখনো গুমের শিকার না হয়, অত্যাচারের শিকার না হয়, সেটা এনশিওর করুন। যদি মনে করেন যে এগুলাকে দলীয়করণ করে বা নিজেদের কাছে রেখে আপনারা রক্ষা পাবেন, তাহলে আসলে আপনারা ইতিহাস থেকে কিছুই শিখেননি এবং এই ইতিহাসটা মাত্র আমাদের সবার চোখের সামনে মাত্র 2 বছরের কম সময় আগে ঘটেছে। সো আপনাদেরকে বারংবার আপনাদেরকে এটা মনে করিয়ে দিয়ে যাব, একজন সচেতন নাগরিক হিসেবে আপনারা এই ভুল করবেন না। মাননীয় প্রধানমন্ত্রী, অনেক স্যাক্রিফাইস আপনি করেছেন। আপনি একজন প্রয়াত রাষ্ট্রপতি, 3 বারের প্রধানমন্ত্রীর ছেলে। আপনার কাছে আশা থাকবে আপনি সকল ভুল, সেটা আপনার দলের হোক, অন্য দলের হোক, এবং বাংলাদেশের 56 বছরের ইতিহাস থেকে আপনি শিক্ষা নেবেন। আমরা আমাদের এই পিলখানা নিয়ে যে 2টো এপিসোড আগে করেছিলাম, সেখানে আমরা বলার চেষ্টা করেছি, দেখানোর চেষ্টা করেছি ওই 2 দিনে 25 এবং 26 ফেব্রুয়ারি 2009 পিলখানার ভেতরে কি হয়েছিল, কিভাবে হয়েছিল, কারা জড়িত ছিল। এই রিপোর্ট অনুযায়ী আমরা জানতে পারি যে এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড ছিল এবং তার সাথে হাসিনা সরকার
এবং শেখ হাসিনা নিজে ওতপ্রোতভাবে জড়িত ছিল। তৎকালীন প্রতিরক্ষা উপদেষ্টা মেজর তারেক সিদ্দিকীর নেতৃত্বে একটা প্যারালাল কমান্ড তখন তৈরি করা হয় এবং যেই কমান্ডের সাথে সেনাবাহিনীর সদস্যরা পর্যন্ত জড়িত ছিল এবং সাথে ছিল আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো। তাদেরকে ব্যবহার করে এই 2 দিনে যে হত্যাকাণ্ড চালানো হয় এটাকে কাভার আপ করার চেষ্টা করা হয় এবং হত্যাকাণ্ডটা যেই মিশন নিয়ে বহিঃশত্রুর একটি দল বাংলাদেশে প্রবেশ করেছিল তারা যাতে তাদের মিশন এক্সিকিউট করতে পারে সেটাকে রাষ্ট্রীয়ভাবে শেল্টার দেওয়া হয়। আওয়ামী লীগের কিছু বরেণ্য নেতা তাপস, নানক, মির্জা আজম, শেখ সেলিম, সোহেল তাজ, সারা খাতুন আরও অনেকে এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। যদিও তদন্ত রিপোর্ট অনুযায়ী এই হত্যাকাণ্ডকে বেসামরিকভাবে নেতৃত্ব দিয়েছিল শেখ মনির ছেলে শেখ তাপস। এই পিলখানা ঘটনার সময় বাংলাদেশ গণমাধ্যমের একটা মারাত্মক বিতর্কিত পজিশনিং ছিল। আপনাদের মনে আছে কিনা সেই সময় আমরা মুন্নি সাহা, জয় মামুন, এটিএনের এস.এম. বাবুকে খুবই অ্যাক্টিভ ভূমিকায় দেখতে পেরেছি, অ্যাজ ইফ ওদের কাছে অনেক নিউজ আছে যেগুলা বাংলাদেশের অন্য মিডিয়ার কাছে ছিল না। অফকোর্স সরকারের পক্ষ থেকে বা এসপিআরের পক্ষ থেকে কনক্রিট কোনো প্রপার ইনফরমেশন তখন বাংলাদেশ মিডিয়াকে বা মিডিয়া আউটলেটগুলোকে দেয়া হয় নাই বা দেয়া পসিবল ছিল না বা ইচ্ছা করে দেওয়া হয় না, আমরা জানি না কোনটা সেটা। দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের বর্তমানের এবং সেই সময়ের যেই 2টি নিউজ মিডিয়া প্রথম আলো এবং ডেইলি স্টার তারাই সেই সময় শেখ হাসিনা এবং তার সরকারের ভূয়সী প্রশংসা করে এবং রাজনৈতিকভাবে যেভাবে শেখ হাসিনা এই ঘটনাকে সেই সময় হ্যান্ডেল করেছে এটার প্রশংসা তারা করে। ইন্টারিম সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল কলাম লিখেন, শেখ হাসিনা এবং তার নেতৃবৃন্দ যারা এই ঘটনার সাথে সরাসরি সংযুক্ত এবং যারা এটাকে রাজনৈতিকভাবে দমন করার জন্য বিশেষ ভূমিকা রেখেছে তাদেরকে যাতে পূর্ণমন্ত্রী পদমর্যাদা দিয়ে তাদেরকে পুরস্কৃত করা হয়। আরে আসিফ নজরুল, আরে আসিফ নজরুল, আসলে না এই মানুষগুলা কখন রূপ বদলায় এটা মনে তারা নিজেরাও জানে না, খোদাও জানে না, এটা খোদাও জানে না। পিলখানার সঠিক তদন্ত এবং বিচার করতে হলে এই গণমাধ্যমের এই ব্যক্তিবর্গগুলো এবং এই যে আউটলেটগুলা তাদেরকেও তদন্তের আন্ডারে আনা উচিত। এটিএন বাংলা, প্রথম আলো, ডেইলি স্টার, স্পেশালি এই 3টা আউটলেটকে তদন্তে আনা উচিত এবং সেই মুহূর্তে তাদের ভূমিকা কেন এরকম ছিল সেটা নিয়ে বিশদ তদন্ত করা উচিত। এবং ভবিষ্যতে বর্তমান সরকার হোক আর যেই হোক কখনো যদি সত্যিকারের তদন্ত করে বিচার করতে চান আমি আশা করব আপনারা এই পদক্ষেপটা নেবেন। 25-26 তারিখের পর পিলখানা ফেলে জওয়ানরা যেভাবে অস্ত্র নিয়ে সিভিলিয়ান ড্রেসে পিলখানা ত্যাগ করে চলে যায়, বাংলাদেশের বিভিন্ন মিডিয়ার পোস্ট থেকে তারা বেরিয়ে আসে, সরে যায়, একটা সবার আগে যেটা দরকার ছিল যে এদেরকে আবার ফিরিয়ে আনা, কারণ এদেরকে ফিরিয়ে না আনলে তো প্রপার ইনভেস্টিগেশন করা সম্ভব হবে না। 1 তারিখ 1 মার্চ শেখ হাসিনা যখন সেনাকুঞ্জে তৎকালীন সেনাবাহিনীর অফিসারদের সাথে সম্মুখ দরবারে যায় তৎকালীন সেনাবাহিনীর প্রধান মহিনী আহমেদ সদর, সেটার অডিও ক্লিপ আপনারা সবাই শুনেছেন। কিভাবে সেনা অফিসাররা তাকে তাদের ক্ষোভ, আবেগ, কষ্টের কথা তাকে বলেছে এবং কত ঠান্ডা মাথায় সে এটাকে হ্যান্ডেল করার চেষ্টা করেছে। এবং আপনারা জানেন যে সকল অফিসার তখন তাদের আওয়াজ তুলেছে তাদের সবাইকে চিহ্নিত করা হয় এবং একে একে পরবর্তীতে নানাভাবে তাদেরকে সেনাবাহিনী থেকে বের করে দেওয়া হয়, অত্যাচার নিপীড়ন করা হয়। শুরু হয় অপারেশন রেবেল হান্ট 1 তারিখের পরে। এই যে জওয়ানরা পালিয়ে গিয়েছে তাদেরকে ফিরিয়ে আনা, রাষ্ট্রীয় মিডিয়াগুলোতে ঘোষণা দেওয়া হয় তারা যদি ফিরে না আসে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। জওয়ানরা ফিরে আসা শুরু করে, তাদেরকে মেডিকেল চেক আপ করা হয়, চেক আপ করে লিস্ট করা হয় এবং একটা মিথ্যা নাটক, বিচার, অনুসন্ধান, তদন্তের নামে একটা মিথ্যা প্রহসনের শুরু হয়। ওই সময়টাতেও
বাংলাদেশ সেনাবাহিনীর এক গুটি পয়েক লোভী, বিপদগামী, করাপ্ট অফিসার তখনকার সরকারকে বা যারা এই হত্যাকাণ্ডের মেইন পরিকল্পনাকারী ছিল তাদেরকে সহযোগিতা করছিল। ইনিশিয়ালি 700+ জওয়ানদেরকে লিস্ট করে অ্যারেস্ট করা হয়, কিন্তু যেই 20 থেকে 25 জন বা 24 জন যারা বাইরে থেকে এসছিল, এসে মার্সেনারি এসে যারা ফায়ার ওপেন করেছিল তাদেরকে নিয়ে কোনো কথা বলা হয় না। কল রেকর্ড সেই সময়ে বিডিআরের অভ্যন্তরের সৈনিকদের সাথে বাইরের মানুষের বা দেশের বাইরে থেকে যেসব কল আসছিল সেই সকল কল রেকর্ডগুলোকে মুছে ফেলা হয় বা আলামত নষ্ট করা হয়। 34 থেকে 40 জনের মতো বিডিআর সদস্য এই বিডিআর ঘটনা হওয়ার কিছুদিনের মধ্যেই নানাভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা মৃত্যুবরণ করে। কেউ আত্মহত্যা করে, কাউকে দেখানো হয় যে তারা নানা জটিল রোগে মারা গেছে। এগুলো সবই ছিল বিডিআর হত্যাকাণ্ডের যে আলামতগুলো, যে প্রমাণগুলো, সেগুলোকে শুরুতেই নষ্ট করে দেওয়ার প্রহসন। গোলাম রেজা প্রাক্তন আওয়ামী লীগের একজন এমপি হাসিনাকে সরাসরি প্রশ্ন করেছিল যে আপনি তো বিডিআর আর সেনাবাহিনীকে ধ্বংস করে দিলেন। হাসিনা তখন বলেছিল, কেন ওরা আমার পিতা আর আমার পরিবারের অন্যান্য সদস্যদেরকে হত্যা করে নাই? সো আপনি যদি ডটগুলো মিলান, এই যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি শেখ হাসিনার একটা চরম প্রতিশোধ নেয়ার একটা যে প্রবল ইচ্ছা, সেটারই বাস্তবায়নের একটা বড় প্রয়াস হচ্ছে পিলখানা হত্যাকাণ্ড। অফিসাররা তাদেরকে যখন মারছিল পিলখানার ভিতরে, তারা বিভিন্ন জায়গা থেকে ফোন কল করে সাহায্যের আবেদন করতেছিল। আনফর্চুনেটলি ওই কলগুলোকে ট্র্যাক করেই তাদেরকে খুঁজে বের করা হয় এবং তাদেরকে হত্যা করা হয়। আমার মাঝে মাঝে খুব অবাক লাগে যে এত কিছু এত বছর পরে খোলাসা হওয়ার পরেও বাংলাদেশ সেনাবাহিনী কিভাবে এত চুপ আছে। যেটা আমি গত পর্ব বলেছিলাম যে বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকার সেই সময় মেজর ছিলেন, অ্যাক্টিভ ডিউটিতে ছিলেন। আবনি মাঠে ট্রুপস নিয়ে ওয়েট করছিলেন আদেশের, যাতে তিনি পিলখানাতে ঢুকতে পারেন। তিনি যখন আজকে একজন সেনাবাহিনী প্রধান এবং তার সামনে যখন এই রিপোর্টটা আছে, কেন তিনি এগিয়ে আসতেছেন না যে এই তদন্ত রিপোর্টের ভিত্তিতে যারা দোষী তাদেরকে খুঁজে বের করে কেন বিচারের আওতায় আনা হবে না, সেটা নিয়ে তিনি কেন শক্ত পদক্ষেপ নিচ্ছেন না আমি জানি না। এই প্রশ্নটা আমি আপনাকে করে রাখলাম মাননীয় সেনা প্রধান। আই হোপ সামডে আপনার কাছ থেকে এটার উত্তরটা পাবো। বাংলাদেশ সেনাবাহিনীকে শুধু এতটুকুই বলবো, দেখেন নতুন সরকার আসছে, আবার আপনাদেরকে রাজনীতিকরণ করার চেষ্টা করা হবে। আপনাদের চোখের সামনেই আপনাদের জেনারেলরা যারা আওয়ামী লীগ সরকারের সাথে হাত মিলিয়েছিল তাদের কি করুণ পরিণতি সেটা আপনারা দেখতে পাচ্ছেন। নাম হয়তো আমি নাই বললাম। দয়া করে নিজেদের ইউনিফর্মকে, নিজেদের অনার কোডকে, যে শপথ আপনি নিয়েছেন, এই শপথকে মনে রাখবেন। একটা পদবি, কিছু টাকা, একটা প্লট বা একটা গাড়ির লোন, এই ঠুনকো জিনিসগুলোর কাছে নিজের আত্মসম্মান, নিজের আদর্শ, সর্বোপরি নিজের বাহিনীর সততাকে কম্প্রোমাইজ করবেন না। আর যদি মনে করেন যে কম্প্রোমাইজ করে আপনি লাভবান হবেন, হ্যাঁ লাভবান হবেন, সেটা ওই শর্ট টার্মে, বাট লং টার্মে কি হয় সেটা তো আপনাদের চোখের সামনেই রয়েছে। এই পিলখানা হত্যাকাণ্ডের একটা অনেক বড় দিক, যেটা তদন্তে বলেন কিংবা বিচার প্রক্রিয়াতে বলেন টেকনিক্যালি অ্যাভয়েড করা হয়েছে, সেটা হচ্ছে এই হত্যাকাণ্ডের সময় সংঘটিত নারী এবং শিশু নির্যাতন। আমি এই জায়গাটা এই রিপোর্ট থেকে পড়তে চাই, কারণ এটা আপনাদের জানা উচিত। আমি জানি না আপনারা কয়জন এই রিপোর্ট পড়বেন বা পড়ার সুযোগ হবে, তাই এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। এই জায়গাটা আমি একদম রিপোর্ট থেকে হুবহু পড়তে চাই।
25-26 ফেব্রুয়ারি 2009 তারিখে পিলখানায় নারী ও শিশুদের উপর মানসিক ও শারীরিক এবং মানবাধিকার লঙ্ঘনের উপরে পূর্ববর্তী তদন্ত কমিটিসমূহ গুরুত্বের সাথে আলোকপাত করেনি। বাংলাদেশ মানবাধিকার কমিশনও এ বিষয়ে কোনো কার্যক্রম গ্রহণ করেনি। এই যে বর্তমানে মানবাধিকার অধ্যাদেশটা নিয়ে সংসদে যুদ্ধ চলছে, আবারও যদি আমরা মানবাধিকার কমিশনটাকে স্বাধীনভাবে কাজ করতে না দেই, তাহলে মনে রাখবেন এই ধরনের ঘটনা আবার ঘটলেও এই মানবাধিকার কমিশন কোনো কাজে আসবে না। বাংলাদেশের জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী কার্যালয়ের সিনিয়র হিউম্যান রাইটস অ্যাডভাইজারের সহায়তায় অত্র কমিশন 25-26 ফেব্রুয়ারি 2009 তারিখে পিলখানায় সংঘটিত নারী ও শিশুদের উপর মানসিক ও শারীরিক নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘনের উপর একটি প্রতিবেদন তৈরি করেছে। প্রতিবেদনটি ইংরেজিতে হুবহু নিম্নে উপস্থাপিত হলো। আমি একটু এটা আপনাদের সবার জন্য পড়ে শোনাতে চাই, রেকর্ডে রাখতে চাই। Here it is. Key human rights violation 26 February 2009. Enforced disappearance. Military officers were reportedly taken by armed personnel and never seen again. In at least one case, there were attempts to coerce a family member into accepting an unverified body to close the case. সেটি ছিল তানভীর হায়দার নূর, আমার কোর্সমেট। তার পরিবারকে বলা হয়েছিল, তানভীর হায়দার নূরের বডিটা তখন খুঁজে পাওয়া যায় নাই, তাদেরকে একটা আনআইডেন্টিফাই বডি দেখে বলেছিল এটি যাতে তারা নূরের বডি হিসেবে অ্যাকসেপ্ট করে নেয়। Despite repeated efforts, families received no formal communication from authorities or inquiry commission regarding the fate of the missing. Sexual violence and rape. Multiple incidents of sexual violence were reported against women, including domestic workers and doctors. Survivors described being assaulted inside their homes and within military and residential compounds. Women were attempted to access washrooms were at risk of being assaulted. Reports of repeated gang rape by groups of 7 to 15 men. These incidents occurred in a context where perpetrators acted with impunity and survivors remained without redress. Cruel, inhuman and degrading treatment. Women and children were reportedly beaten, dragged and humiliated in public. Sexualized threats were used as tools of intimidation and domination. Children were forcibly separated from their families and referred to in derogatory and ethnically charged terms. Females residents were subjected to physical violation and using weapons. Intimidations and threats. Survivors and family members were threatened against speaking out. Some were warned of potential state retaliation, including imprisonment and loss of entitlements. Threats including being labeled as collaborators and framing criminal charges of social humiliation. Even years later, individuals who spoke publicly reportedly faced professional repercussion and cancellation of military selections. Looting and property violence. Personal belongings including valuable items and other household items were looted from home. Doors were broken and flats forcibly entered during the attacks. এটি কিন্তু জাতিসংঘের হিউম্যান রাইটস নিয়ে যারা কাজ করে তাদের রিপোর্টের অংশ আমি পড়ে শোনালাম। মানে ওই মুহূর্তে আপনারা যদি চিন্তা করেন কি হয় নাই, শুধু যে অফিসারদেরকে মারা হয়েছে তা না, অফিসারদের ফ্যামিলিকে, স্পেশালি তাদের পরিবারের সদস্যরা যে মেন্টাল ট্রমা, যে ফিজিক্যাল ট্রমার ভিতর দিয়ে তারা ওই 48 ঘন্টা গিয়েছে, ওরা হয়তো বা সাক্ষাৎ দোজক দেখেছিল। নিজের দেশের মাটিতে, নিজের দেশের মানুষের চোখের সামনে, নিজের দেশের মানুষদের দ্বারা তারা যেভাবে নির্যাতিত, অত্যাচারিত হয়েছিল, সেটার দায়, সেটার বিচার যদি আমরা না করি, আমরা আসলে একটা স্পাইনলেস জাতি। এই জাতির আসলে কোনো উন্নতি নাই। এ জাতির আসলেই পানিশমেন্ট হওয়া দরকার যুগ থেকে যুগে, যে তার নিজের মানুষদের এই ধরনের হত্যাকাণ্ড, এই ধরনের ধর্ষণ, এই ধরনের অত্যাচারের বিচার না করে, সেই জাতির উপরে লানত। সেই জাতিরই আসলে কোনো বেঁচে থাকার কোনো অধিকার নাই। Obstruction of justice and lack of accountability. No official investigation or redress mechanisms were made accessible to survivors. Families received no outreach from formal inquiry commissions, and there is no record of justice being pursued for sexual and other forms of violence. Media
reportedly played a role in inciting hostility during that period, potentially aggravating tension. ওই যে আমি বলছিলাম যে মিডিয়ার একটা অংশ রাষ্ট্রযন্ত্রের সাথে ডিরেক্টলি না হলেও ইনডিরেক্টলি হাত মিলিয়ে কাজ করেছিল। কেন করেছিল সে তদন্ত হওয়া উচিত, সেই দোষী হলে তাদের বিচার হওয়া উচিত। আর তাদের বিচার যদি দেশীয় আইনে না হয় তাহলে বিচার একদিন হয়তো বা হবে জনতার আইনে, জনতার আদালতে। যারা এই গণ অভ্যুত্থানের সময় মাঠে ছিলেন, রাস্তায় ছিলেন, তারা দেখেছেন না যে যখন লাখো জনতার স্রোত নামে তখন কোনো বুলেট, কোনো এলএমজি, কোনো এসএমজি কোনো কিছুই কাজ করে না। তো হ্যাঁ, গণ অভ্যুত্থানের পরবর্তী সময় নানা ভুলের কারণে, আমাদের জাতিগত স্বার্থপরতার কারণে, অভ্যুত্থানকারীর সমন্বয়কারীদের তাদের বিশ্বাসঘাতকতা, তাদের সবার না, তাদের কিছু কিছু মানুষের বিশ্বাসঘাতকতা এবং সেই সাথে তাদের লোভের কারণে, আন্তর্জাতিক চক্রান্তের কারণে এই অভ্যুত্থান সফল হয় নাই। বাট পাশের দেশ নেপালে কিন্তু হয়েছে, এবং নেপালে কিভাবে হয়েছে এবং ওখানে অভ্যুত্থানকারী যখন অভ্যুত্থান হয়েছে কীভাবে সকল রাজনৈতিক দলের নেতাদেরকে দৌড়ানো হয়েছে, অপমানিত করা হয়েছে, সেটা তো আপনারা দেখেছেন না? তা আপনারা মনে যদি করেন যে আবার আপনারা এই দেশের মানুষকে শোষণ করবেন, এই দেশের মাটিতে আবার এই ধরনের ঘটনা ঘটাবেন, পরের বার আল্লাহর কসম সেদিন তখন আমরা থাকি আর না থাকি, আমি থাকি আর না থাকি, আপনারা কেউ মুক্তি পাবেন না। দেশটা একটা গৃহযুদ্ধে যাবে এবং এই যুদ্ধে বাংলাদেশ জ্বলবে পুড়বে, কিন্তু আপনারা কেউ পালাইতে পারবেন না, এটা মনে রাখেন। ওই এয়ারপোর্ট দিয়ে পালাবেন, এয়ারপোর্টের দরজা বন্ধ হয়ে যাবে। ওই ক্যান্টনমেন্টে যে আশ্রয় নেবেন, ক্যান্টনমেন্টে ঢুকতে পারবেন না। এবং মনে রাখবেন এই যে জেনারেশন না, যে জেন জি বলেন, জেন আলফা বলেন, বা যেটাই আসবে পরবর্তীতে, দে আর ভেরি কুইক লার্নার। তারা তাদের মিস্টেকগুলা ধরে ফেলছে এবং নেক্সট টাইম যখন এই ধরনের, আল্লাহ নাও করুক, এই ধরনের ঘটনা যদি হয়, তারা এই মিস্টেকগুলো করবে না। আর ওদের সাথে আপনারা পারবেন না। ওদের স্পিড, আপনাদের স্পিড বা আমাদের স্পিড ওদের সাথে ম্যাচ করে না। দে মুভ টু ফাস্ট। সো আবার ঘুল খাওয়াইতে যায় না। মনে করেন না সংসদে দাঁড়ায় স্যুটটাই পরে বইলা ফালাইলেন আর হয়ে গেল। যেই স্বপ্ন দেখায়, যেই প্রতিশ্রুতি দিয়ে, যেই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আসছেন সেটা পালন করেন। নত ট্রাস্ট মি, পৃথিবীর কোনো শক্তি আপনাদেরকে বাঁচাতে পারবে না, আপনারা বাঁচবেন না। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, একজন সচেতন নাগরিক হিসেবে, ভুল থেকে শিক্ষা নেন, ভুলগুলা রিপিট করেন না, ঔদ্ধত্য দেখায়েন না, শোষণ করতে যায়েন না, প্রতিজ্ঞা রাখেন, দেশের মানুষকে শান্তি দেন। দেশের মানুষ শান্তি চায়, তাই না? আপনাদের যার যেই প্ল্যানই থাকুক না কেন, দেশের মানুষ শান্তি চায়। দেশের মানুষ আপনাদেরকে বিশ্বাস করে ভোট দিছে না, 51% ভোট দিছে না, আবার ওই 70% ভোটও কিন্তু হ্যাঁ ভোটে দিছে। ওইটার মর্যাদা রাখেন। হ্যাঁ, যত বড় শক্তিশালী স্বরাষ্ট্রমন্ত্রী আপনি হন, আইনমন্ত্রী যতই আপনি ডিগবাজি দিয়ে একবার ইন্টারিমে থাকেন আর একবার বিএনপিতে যান, যত ধরনের ক্যালকুলেশনও করেন, মনে রাখেন আপনাদের থেকেও কিন্তু ক্ষমতাধর ছিল আওয়ামী লীগ সরকারের এমপি মন্ত্রীরা, তারা প্রত্যেকে ভেঙে গেছে। আর নেক্সট টাইম পোলাপাইন বা এই আগামী প্রজন্মগুলো এগুলো ভুল করবে না। এবং আমি আশা করব তারা নিজেদের ভুলগুলোও যাতে শুধরায়। তাদের যেসব নেতাগুলা তাদের সাথে বেইমানি করছে, এগুলাকে যাতে সবার আগে লটকায়, সবার আগে ঝুলায়। কারণ নিজেদের ভুল আগে সবার শুধরাইতে হবে, নয়তো তাদেরকেও কেউ বিশ্বাস করবে না। পিলখানার মতো একটা জঘন্য হত্যাকাণ্ডের বিচার তদন্ত সঠিকভাবে হওয়া দরকার। এটার সাথে যে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা দরকার। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার প্রথম ট্রিপ তো ভারতে, ওদেরকে জিজ্ঞেস করা দরকার ভারত থেকে কারা কারা আসছিল, কেন আমার দেশের অফিসারদেরকে তারা মারতে আসছিল, জিজ্ঞেস করা দরকার চোখে চোখ রেখে। তাইলেই আপনি আমাদের প্রধানমন্ত্রী, তাইলেই আপনি শহীদ জিয়াউর রহমানের ছেলে, তাইলেই আপনি বেগম খালেদা জিয়ার ছেলে। আদারওয়াইজ আপনাকে আমি প্রধানমন্ত্রী মানতে পারি না।
ধন্যবাদ।